This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এবার যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, এই যে জ্যোতি রানী, হরিয়ানার এই যে জ্যোতি রানী, তারপরে বা স্ক্যানারে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। পুলিশ জানিয়েছে 2024 সেপ্টেম্বরে পুরীর ওই মহিলা ইউটিউবারের সঙ্গে দেখা করেছিল হরিয়ানার হিসার থেকে গ্রেফতার পাক গুপ্তচর জ্যোতি রানী। সম্প্রতি করতারপুর করিডোরেও গিয়েছিল পুরীর এই ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দীপ রয়েছে আমার সহকর্মী আমাদের সঙ্গে। দীপ, একটা জিনিস জানতে চাইবো, এই যে জ্যোতি রানী সম্পর্কে তো আমরা বেশ খানিকটা জেনেছি, এবার এই যে প্রিয়াঙ্কা সেনাপতি, এর বিষয়ে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে? দীপ, দেখো, জ্যোতি রানী মালহোত্রা সম্পর্কে পুলিশ যখন আরো বিস্তারিত খোঁজ খবর করতে শুরু করে তখনই কিন্তু তদন্তে উঠে আসে এই নতুন প্রিয়াঙ্কা সেনাপতির নাম। এই প্রিয়াঙ্কা সেনাপতি আসলে ওড়িশার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং জ্যোতির সঙ্গে প্রিয়াঙ্কা কিন্তু সম্প্রতি পুরীতে তারা দেখা করে দুজনে, এবং পুরীতে বেশ কিছু জায়গা তারা একসঙ্গে ঘুরে দেখে। আমি একটু ইন্টারাপ্ট করে আরো একটা বিষয়, একটু তথ্য তুলে ধরতে চাইবো দর্শকদের জন্য। শুধুমাত্র যে আর সম্প্রতি অতীতে তারা পুরীতে দেখা করেছিল তা নয়, আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু কাশ্মীরেও তারা বোধহয় একসঙ্গেই যান। দীপ, একেবারেই তাই, মানে এটা আমি বলতেও যাচ্ছিলাম যে তারা সম্প্রতি যেটা এই মুহূর্তে যেটা ওড়িশা পুলিশকে সব থেকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে এই প্রিয়াঙ্কার সঙ্গে জ্যোতির তারা একাধিকবার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন পুরীতে, তারপরে কাশ্মীরে তারা একসঙ্গে দেখা করে। এবং ওড়িশা পুলিশের কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ, ওড়িশার বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গায় এরা দুজন একসঙ্গে ঘোরে, বেশ কিছু জায়গার ছবি এবং ভিডিও তোলে, যার মধ্যে অন্যতম হচ্ছে পুরীর মন্দির, যেটা এই মুহূর্তে ওড়িশা প্রশাসনের কাছে, ওড়িশার পুলিশের কাছে অত্যন্ত চিন্তার। এবং ইতিমধ্যে ওড়িশার নিরাপত্তা যারা ব্যবস্থা করছেন তাদের গোটা পুরী নিরাপত্তা এই মুহূর্তে জোরদার করা হয়েছে। এই জ্যোতির সঙ্গে প্রিয়াঙ্কা তারা একাধিকবার কাশ্মীরে যায় এবং তারা করতারপুর করিডোরে তারা একসঙ্গে দুজনে যায়। এবং এখনো পুলিশের যেটা তদন্তের বিষয়, যে জ্যোতি যেভাবে ভারতের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI কে পাচার করতো, তেমনই কি প্রিয়াঙ্কাও করতো। এই মুহূর্তে একেবারে এই জায়গাটাই দীপ উঠে আসছে, তার কারণ যেটা বারংবার বলা হচ্ছে, এই যে দানিশ যেমন এখানে স্পাই নেক্সাসটা চালাতো, জ্যোতি রানী সেও কয়েকজনকে রিক্রুট করেছিল এই কাজে। এবং তারপরে একেবারে এই প্রশ্নটাই উঠে আসছে, এই যে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি, তার ঠিক কি কি ভূমিকা ছিল একেবারে। এবং আপনাদের এই জায়গাটাই জানাবো, এই যে জ্যোতি রানীর কথা উঠে আসছে, যাকে গ্রেফতার করা হয়েছে পাক গুপ্তচর জ্যোতি রানী, হিসারের এই বাসিন্দা বলেই জানা গেছে জ্যোতি রানী মালহোত্রা। তার সঙ্গে আরো একজনের যোগ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে খুব সম্প্রতি, মানে ভেরি রিসেন্ট, করতারপুর করিডোরেও গিয়েছিল এই পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। দীপের কাছে আরো একবার চলে যাবো। দীপ, এই জায়গাটা তুমি যেটা উল্লেখ করছিলে একটু আগে, এই যে এই স্পাই নেক্সাসে সেখানে দানিশ যেরকম স্পাই রিক্রুট করতো, তার পাশাপাশি জ্যোতি রানীও কিন্তু বেশ কয়েকজনকে রিক্রুট করেছিল। তাহলে প্রিয়াঙ্কা সেনাপতিও কি সেরকম কিছু একটা ভূমিকা ছিল এই নেক্সাসের মধ্যে? এই প্রশ্নটাও তো উঠছে। দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি, ওড়িশা পুলিশ এবং তার পাশাপাশি হরিয়ানা পুলিশ তারা একযোগে কিন্তু এই বিষয়টারই আরো তদন্তে গভীরে নেমে বিষয়টা খতিয়ে দেখতে চাইছে। যেই প্রিয়াঙ্কা সেনাপতি, যার কথা সম্প্রতি একেবারে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই নেক্সাসের সঙ্গে, মানে ভারতের সেন্সিটিভ ইনফরমেশন শত্রু দেশ পাকিস্তানকে এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে সরবরাহ করার ক্ষেত্রে প্রিয়াঙ্কা সেনাপতির কি ভূমিকা। তবে এটাও জানিয়ে রাখা দরকার, প্রিয়াঙ্কা সেনাপতি অতি সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ার সবকটি যে অ্যাকাউন্ট রয়েছে সবকটি অ্যাকাউন্টকে লক করে দিয়েছেন একটি বিবৃতি দেওয়ার পরে, যে তিনি শুধুমাত্র জ্যোতিকে ইউটিউবের ইউটিউবের ইভেন্টের সূত্রে এবং তাদের মধ্যে যেহেতু তারা একসঙ্গে ভিডিও বানাতেন সেই সূত্রেই তিনি চেনেন। তিনি জানতেন না যে জ্যোতি এরকম দেশ বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত। যদি জানতেন তাহলে তিনি তার সঙ্গে যোগাযোগ রাখতেন না। এক কথায় বলতে গেলে একটা সাফাই দেয়া হয়েছে প্রিয়াঙ্কা সেনাপতির তরফ থেকে। দীপ, সঙ্গে থাকো, পুরীর পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাই আপনাদের। सभी चीज़ों का हम पूरी तरीके से जांच कर रहे हैं और सभी चीज़ों में इन्वॉल्वमेंट क्या है क्या नहीं है उसको वेरीफाई कर रहे हैं।
और इसके साथ ही हम हमारे स्टेट की जो एजेंसीज़ हैं, सेंट्रल एजेंसीज़ हैं, उसके साथ ही हरियाणा पुलिस के साथ भी हम टच में हैं। इसके रिगार्डिंग में जब भी जैसा और इंफॉर्मेशन जो आएगा हम गणमाध्यम के सामने उसको पेश करेंगे। আর শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও যায় চর বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি রানী মালহোত্রা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যায় জ্যোতি রানী মালহোত্রা। বাংলাদেশে কি করতে গিয়েছিল এই জ্যোতি, তাও খতিয়ে দেখা হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জ্যোতি রানীর বাংলাদেশ সফরের সঙ্গে আইএসআই যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। শুধু শিল্প বাণিজ্য নয়, সামরিক প্রতিরক্ষাতেও এখন পূবে তাকাও নীতি নেওয়ার সময় এসেছে। বাংলাদেশের মৌলবাদী নোবেলজয়ী ভারতের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। পিছনে রয়েছে পশ্চিমী মদত এবং উপমহাদেশকে ফের উপনিবেশ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। 2024-এর 5ই আগস্ট ছাত্রের ছদ্মবেশে জামাত বিদ্রোহে বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান ঘটে। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। মৌলবাদী সরকারের দায়িত্ব নিতে ফ্রান্স থেকে বিমান ধরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের মাটি স্পর্শ করার আগেই উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্যে ভবিষ্যতেও বারবার শোনা গিয়েছে উত্তর পূর্বাঞ্চল নিয়ে বাঁকা মন্তব্য। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। মার্চে চীনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস। ফিরে এসে উত্তর পূর্বাঞ্চলকে চতুর্দিক দিয়ে অবরুদ্ধ ভূভাগ বলেন এবং চীনকে এগিয়ে এসে বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরের সুযোগ নিতে আহ্বান জানান। তার মানে ভারতের সার্বভৌমত্বে সরাসরি আঘাত। Eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. এপ্রিলে ব্রিক্স সম্মেলনের ফাঁকে ব্যাংককে মোদি ইউনুসের সাক্ষাৎ হয়। বাংলাদেশকে সতর্ক করে ভারত এবং বাংলাদেশকে ভারত যে ট্রান্সশিপমেন্ট বা বন্দর ব্যবহার করে রফতানির সুযোগ দেয় সেটা বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও ইউনুস থামেননি। নেপালের সংসদের ডেপুটি স্পিকার বাংলাদেশে এলে ইউনুস ফের তাঁর সামনে উত্তর পূর্বাঞ্চলের প্রসঙ্গ তোলেন। তারপরেই বাংলাদেশের সঙ্গে স্থলবাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ। बांग्लादेश तो कौन है, चारों तरफ से घिरा है हमारी तरफ से। पानी से लेकर हवा तक हमारे हाथ में है, बिजनेस से लेकर सब कमर सब हमारे हाथ में है। तो उनको समझना चाहिए कि देश के विरोध, भारत का साथ विरोध करके कैसे जिंदा रह सकते हैं। तो हम वैसे ही हैं, भारत जिस प्रकार करता है बिना हाथ लगाए भी हम टाइट कर सकते हैं। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিতে 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলছে সে দেশের বণিক সমাজের হিসেব। স্থলবাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে হাহাকার পড়ে যেতে পারে বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ লাগোয়া যে সমস্ত সীমান্তগুলো আছে প্রত্যেকটা ল্যান্ডপোর্ট থেকে গার্মেন্টস গুড আসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতা বন্দর এবং নবশুকা বন্দরে তারা পাঠাতে পারবে গার্মেন্টস গুড। এর ফলে এখন যে বিষয় দাঁড়িয়েছে, গতকাল সন্ধ্যাবেলা যখন এই নোটিফিকেশান আসে, এই নির্দেশিকা আসার সাথে সাথে দেখা যায় যে একটিমাত্র গাড়ি 50%-এর বেশি এগিয়েছিল বলে এই বন্দর থেকে তারা গ্রহণ করে। বাকি 36টা লোডেড গাড়ি গার্মেন্টস গুডের যেগুলো বাংলাদেশে রয়েছে, প্রায় 6 কোটি টাকা মূল্যের এই গার্মেন্টস গুড সেগুলো ওখানে রয়েছে। আলাদা বাংলাদেশের জন্ম দিয়েছেন আমাদের দেশের রাষ্ট্রনায়করা, তার জন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আমাদের বহু মানুষ শহীদ হয়েছে। আমার শোনা মতে আমাদের দেশের মানুষ মাইলো খেয়ে তাদেরকে বাঁচিয়েছে, এখন সেটা তাদের কাছে ইতিহাস। বাংলাদেশের অ্যাক্টিভিটিস আমরা গত আগস্ট মাসের পর থেকে খুব ভালো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমাদের এই কাজের ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই খারাপ। ভারতীয় কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলছে এবার আর
বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অন্তত বেশ কিছু পণ্যের ক্ষেত্রে উত্তর পূর্বের এই সীমান্ত বন্দরগুলো আর ব্যবহার করা চলবে না। কারণ বাংলাদেশের সৃষ্টিটাই কিন্তু ভারতের হাত ধরে, সেই সৃষ্টি অর্থাৎ হলো ছেলে যদি হলো খারাপ হয়ে যায় কিছু শিক্ষা তো দিতেই হয়। বাংলাদেশে হিন্দুদের সাথে যা হয়েছে সেটা না কখনো সমর্থনযোগ্য ছিল না কখনো সমর্থনযোগ্য হবে। সাম্প্রতিক বাংলাদেশের যে পট পরিবর্তন, তাতে শেখ মুজিবুর রহমান যে তৈরি করেছিল বাংলাদেশ, তাকে ধ্বংস করে দেওয়া এবং একটা ভারত বিদ্বেষ একটা ব্যাপক প্রচার এবং সেখানে যে ধরনের ঘটনাগুলো হয়েছে সেটা আমি শব্দবন্ধ বলতে চাই না। ভারত সরকারের এরকম নির্দেশিকার পর কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, কারণ তারা ভারতে যেসব সুবিধা পেতেন সেটা কিন্তু পাবেন না, এমনটাই কিন্তু মনে করছেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এতে ভারতের ব্যবসায়ীদের কোনো রকম ক্ষতি হবে না, সমস্যা হবে না, সমস্যা হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। তবে ইউনূসের কাছে বাংলাদেশের মানুষের ভালো মন্দের থেকেও তার পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। উত্তর পূর্বাঞ্চলে সামরিক অস্থিরতা তৈরি করতে চীনকে বায়ুসেনা ঘাঁটি তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রংপুরের লালমনিরহাটে জমি দেওয়া হয়েছে, চীনা আধিকারিকরা সেই জমি পরিদর্শন করেছেন। পরিকাঠামো তৈরির টেন্ডারও ডাকা হয়েছে। ওই বায়ুসেনা ঘাঁটি তৈরি হলে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা বিপন্ন হবে। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের কয়েকটি অংশের নিজস্ব নামকরণ করে উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা বাড়ানোর চেষ্টা করেছে চীন। ভারত তার যথোপযুক্ত জবাব দিয়েছে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।